প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব রসায়নের নবম অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতা এর পার্ট 2। পার্ট 1-এ আমরা অ্যাসিড নিয়ে আলোচনা করছিলাম, পার্ট 2-তে আমরা ক্ষার নিয়ে আলোচনা করব এবং ক্ষারক নিয়ে আলোচনা করব। আমরা এই পার্ট 2-তে ক্ষার কি, ক্ষারক কি, এই দুইটার ভিতর পার্থক্য কি এবং ক্ষারক ক্ষার এদের বিক্রিয়া এগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব ক্ষারক কি জিনিস। ক্ষারক, যার ইংরেজি নাম হচ্ছে বেস। দেখো, সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড বা হাইড্রো অক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি কি তৈরি করবে? এই লবণ আর এই পানি উৎপন্ন করবে। ওকে, তাহলে এটাকে কি বলবো আমরা? ক্ষারক বলবো। এখন দেখো, কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যায়। এই যে একটা ধাতুটার নাম হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের এই যে একটা অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইড এটা কি হবে? একটা ক্ষারক। আচ্ছা দেখো, এই ক্ষারকটা, এই যে একটা অ্যাসিড HCl, এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ এবং পানি উৎপন্ন করবে। আচ্ছা দেখো, এটা কি পজিটিভ অংশ, এটা নেগেটিভ অংশ। এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে নেগেটিভ যাবে, ক্যালসিয়ামের সাথে যাবে ক্লোরিন। ওকে, তাহলে ক্যালসিয়ামের সাথে ক্লোরিন গিয়ে হবে ক্যালসিয়াম ক্লোরাইড। এটা হবে একটা লবণ। বোঝা গেল? আবার দেখো, এই যে ও আর এখানে হাইড্রোজেন, এটা মাইনাস এটা প্লাস, এই দুটো আবার যুক্ত হয়ে যাবে, পানি। তাহলে ক্ষারক, অ্যাসিড, লবণ, পানি হয়ে গেল। আবার আরো কিছু দেখতে পারি, যেমন ধাতুর তো অক্সাইড পাইলাম, হ্যাঁ। এখন আমরা ধাতুর হাইড্রোক্সাইড নিয়ে কথা বলবো। এই যে ধাতুর হাইড্রোক্সাইড, অক্সাইডের কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। তো ধাতুর হাইড্রোক্সাইড, এই যে পটাশিয়াম, এটাও একটা ধাতু। এর হাইড্রোক্সাইড যেটা রয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই ধাতুর সাথে বিক্রিয়া করবে কি? এই যে সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করবে। সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করে কি কি তৈরি হতে পারে একটু দেখে নিই। আচ্ছা দেখো, এই যে পটাশিয়াম, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখানে হাইড্রোজেন সবসময় পজিটিভ হয়, সালফেট মূলকটা নেগেটিভ হয়। এখন দেখো, কার সাথে কে যুক্ত হবে? পটাশিয়ামের সাথে এই নেগেটিভটা যুক্ত হবে, কি হবে? পটাশিয়াম সালফেট। আর এখানে এই যে হাইড্রোক্সাইড মূলক যেটা রয়েছে, এটার সাথে যুক্ত হয়ে যাবে আমাদের এই যে H প্লাসটা, যুক্ত হয়ে কি তৈরি হবে? পানি তৈরি হবে। তাহলে এই যে পটাশিয়াম সালফেট, এটা হচ্ছে একটা লবণ, আর এটা হচ্ছে একটা পানি। এই যে লবণ পানি উৎপন্ন করলো, এটা হচ্ছে ক্ষারকের ধর্ম। এখন তোমার কথা হচ্ছে যে এই জায়গাটায় এখানে ক্লোরিনের সাথে 2 কেন আসলো, এখানে পটাশিয়ামের সাথে 2 কেন আসলো? এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এদের যোজনীর কারণে হয়ে থাকে। ঠিক আছে, পটাশিয়ামের যোজনী কত? 2, এটা এখানে চলে আসছে। ক্যালসিয়ামের যোজনী 1, এটা এখানে চলে আসছে। তারপর পটাশিয়ামের যোজনী 1, সে 1 সালফেটের সাথে যুক্ত হয়েছে, 1 দিলেও যা, না দিলেও তা। আর সালফেটের যোজনী কত হয়েছে? 2, সেটা এই পটাশিয়ামের সাথে এসে যুক্ত হয়েছে। এটা আমরা দেখছিলাম যে পঞ্চম অধ্যায়ে দেখছিলাম। আচ্ছা দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো একটু মুছে দেই। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তো এটা একটা ক্ষারক। যে এই যে আমরা সবসময় যে ধাতু থাকবে তা না, এই যে ধাতুর মতো ক্রিয়াশীল। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ধাতুর মতো ক্রিয়াশীল। তো এই জায়গাটায় দেখো, ও কিন্তু পজিটিভ, হ্যাঁ। ও পজিটিভ কেন হয়েছে? ওটা অ্যামোনিয়া এখানে একটা প্রোটন গ্রহণ করে, এই যে অ্যামোনিয়াটা, ও একটা প্রোটন গ্রহণ করে এই আয়নটা তৈরি হয়েছিল, NH4, এটা তৈরি হয়েছিল, হ্যাঁ। এটা পরে পানির সাথে বিক্রিয়া করছিল, H2O, পানির সাথে বিক্রিয়া করে এখানে এটা তৈরি হয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এটা বাদ দাও। এখন দেখো, এই অ্যামোনিয়াটা, এটা হচ্ছে পজিটিভ অংশ, এটা হচ্ছে নেগেটিভ অংশ। ঠিক আছে, এখন দেখো এই জায়গাটায় কি করবে? এই জায়গাটায় এখান থেকে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে দেখো, পজিটিভ নেগেটিভ চলে যাবে, সাধারণ হয়ে গেছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে পানি। তো এগুলো হচ্ছে ক্ষারক।
এবার আমরা দেখব ক্ষার কি জিনিস। ওটা ছিল ক্ষারক, বেস, এটা হচ্ছে ক্ষার, অ্যালকালি। এখন দেখো এই ক্ষার কি জিনিস। ক্ষার ক্ষারকের মতোই, ক্ষার ক্ষারকের মতোই, সিম্পল কিছু পার্থক্য রয়েছে। দেখো এটাও একই সংজ্ঞা, ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষারক বলা হয়। তবে একটু পার্থক্য রয়েছিল, ওখানে ছিল অক্সাইড বা হাইড্রোক্সাইড, এর জায়গায় কি হচ্ছে শুধু হাইড্রোক্সাইড যৌগ। ওকে, এখন দেখো এরা কিতে দ্রবণীয়, এই পানিতে দ্রবণীয়। এই জিনিসটা হচ্ছে এটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ক্ষারগুলো পানিতে দ্রবণীয়, তো তাদেরকে বলা হয় ক্ষার। এই সংজ্ঞাটা পাইলাম, ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকে হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলা হয়। এখন ক্ষার হইতে গেলে আমাদের দুইটা শর্ত মানতে হবে। শর্ত দুইটা কি কি? শর্ত নাম্বার 1, যে যৌগটিতে হাইড্রোক্সাইড থাকতে হবে, হাইড্রোক্সাইড মূলক থাকতে হবে, রাইট? যৌগটিতে এই হাইড্রোক্সাইড মূলক থাকতে হবে, যেটা আমরা এখানে দেখছিলাম, এই যে OH মাইনাস। আরেকটা শর্ত হচ্ছে ওই যৌগটিতে পানিতে দ্রবীভূত হইতে হবে। তো পানিতে দ্রবণীয় হওয়ার এই একটা শর্ত দিয়েছিলাম, এই যে পানিতে দ্রবীভূত হবে। এই সংজ্ঞার ভিতরে কিন্তু দুইটা শর্ত আমাদের রয়েছে, এটা নতুন করে মুখস্থ করতে হবে না। তাহলে ক্ষার হইতে গেলে আমাদের দুইটা জিনিস হইতে হবে, হাইড্রোক্সাইড মূলক থাকতে হবে এবং পানিতে দ্রবণীয় থাকতে হবে। তো আমরা দুইটা ক্ষারের সংজ্ঞা দেখি। যেমন এটা একটা দেখো, এই সোডিয়াম, এটার সাথে হাইড্রোক্সাইডটা যুক্ত আছে, আর এই এটা একটা আয়রন, এটার সাথে হাইড্রোক্সাইডটা যুক্ত আছে। তাহলে এগুলো হচ্ছে ক্ষার, বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এবার দেখি ক্ষার এবং ক্ষারকের ভিতর পার্থক্যগুলো কি কি হইতে পারে। দেখো ক্ষারক এবং ক্ষার, এই দুটার ভিতর পার্থক্য কি হয়। ক্ষারক যে কোনো পদার্থ যা OH আয়ন তৈরি করতে পারে, এর হচ্ছে ক্ষারক। আর ক্ষার, এরাও ক্ষারকের মতো OH প্লাস আয়ন দান করে বা তৈরি করে, কিন্তু এরা পানিতে দ্রবণীয়। তার মানে আমরা বলতে পারবো পানিতে দ্রবণীয় ক্ষারক। বুঝতে পারছো? এই জায়গা থেকে তোমাদের একটা কোশ্চেন আসে যে সব ক্ষারই ক্ষারক, সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার না। এটা কেন হয়? সব ক্ষারই ক্ষারক এবং সব ক্ষারক ক্ষার নয়। এটার কারণ হচ্ছে ক্ষারকগুলো OH প্লাস আয়ন দান করতে পারে, ক্ষারও OH প্লাস আয়ন দান করতে পারে, এদের সক্ষমতা রয়েছে। তাহলে ও এখান থেকে আমাদের OH প্লাস আয়ন দিবে, ও আমার এখান থেকে OH মাইনাস আয়ন দান করবে, মাইনাস। তাহলে দুইজনই আমাদের OH মাইনাস আয়ন দান করতেছে। তার মানে এই দুইজনের ভিতর এওজা এওতা, মানে এরও একই সক্ষমতা রয়েছে। তাহলে ক্ষার এক হিসেবে আমরা বলতে পারবো ক্ষারকও। কিন্তু ক্ষারককে কি আমরা ক্ষার বলতে পারবো না? কারণ হচ্ছে এই জায়গাটা বাধা, যে পানিতে দ্রবণীয় নয়, আর এই সব ক্ষার পানিতে দ্রবণীয়। তার মানে দেখো, যে ধরনের ক্ষার পানিতে, যে ধরনের ক্ষারক পানিতে দ্রবণীয়, তারাই ক্ষার। তার মানে আমরা বলতে পারি ক্ষার ও ক্ষারকও আবার ক্ষারও। কারণ হচ্ছে পানিতে দ্রবণীয় প্লাস OH মাইনাস আয়ন দান করে। তাহলে ক্ষার দুইটারই গুণবলী আছে, ও ক্ষারক, ক্ষার এবং ক্ষারকও দুইটাই। কিন্তু এই ক্ষারক যেটা, ও হচ্ছে পানিতে OH মাইনাস আয়ন দান করতে পারে, কিন্তু পানিতে দ্রবণীয় নয়। বুঝে গেছে? তারপরে এগুলো কি হতে পারে, যে দুর্বল থেকে শক্তিশালী হইতে পারে, দুর্বল থেকে শক্তিশালী আমাদের ক্ষারটা হইতে পারে। আর এই ক্ষারগুলো, অ্যালকালিগুলো, এগুলো সাধারণত শক্তিশালী। ঠিক আছে? এই যে বেসগুলো রয়েছে না, ক্ষারকগুলো, এটা হচ্ছে দুর্বল থাকে আর কি, দুর্বল মানে শক্তিশালী হইতে পারে, কিন্তু এই ক্ষারগুলো সাধারণত শক্তিশালী ক্ষারক, শক্তিশালী ক্ষারক। মেইনলি হচ্ছে ক্ষারক, এগুলো হচ্ছে সবই OH মাইনাস আয়ন দান করবে। পার্থক্য হচ্ছে যারা পানিতে দ্রবণীয় তারা ক্ষার, যারা পানিতে দ্রবণীয় তারা ক্ষারক, এতটুকুই পার্থক্য। তো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায় চলে আসে যে সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার না, এটা কেন, ব্যাখ্যা করো। আমরা কিছু উদাহরণ দেখি। এই জায়গাটা দেখো, যে কপার হাইড্রোক্সাইড, কপার টু হাইড্রোক্সাইড যেটা রয়েছে, তো এইটা কপার টু হাইড্রোক্সাইডটা
এই যে এখানে দেখো এই যৌগটার সাথে দেখো একটা ওএস মাইনাস মূলক রয়েছে, তাই না? এই যেটা, তার মানে ও ওএস মাইনাস আয়ন দান করতে পারবে, কিন্তু ও পানিতে দ্রবণীয় নয়। ও পানিতে দ্রবণীয় নয়, ওই কি করে? পানিতে অধক্ষেপ তৈরি করে। আবার দেখো আয়রন হাইড্রোক্সাইড। আয়রন হাইড্রোক্সাইড যেটা, আয়রন তিনটা আর কি, আয়রনের তো দুইটা থাকে, আয়রন 2, আয়রন 3। তাহলে সে আয়রন হাইড্রোক্সাইড যেটা 3 নাম্বারটা, সেটা দেখো Fe এখানে 3 যুক্ত হয়েছে। তো আয়রন হাইড্রোক্সাইডটা এটাও পানিতে দ্রবণীয় নয়, এটা পানিতে অধক্ষেপ তৈরি করে। বুঝতে পারছো? আবার এই পাশে দেখো, এই পাশে আমরা যদি ক্ষারের কিছু এক্সাম্পল দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা সবাই পানিতে দ্রবণীয়। এবং এগুলো আমরা কিন্তু আগে বিক্রিয়াগুলো দেখছি, এদের বিক্রিয়াগুলো। আচ্ছা, এ পর্যন্ত গেল ক্ষার, ক্ষারক, এদের ব্যাখ্যাগুলো। এবার আমরা কিছু বিক্রিয়া দেখবো, এদের ধর্মগুলো দেখব। লিটমাস পরীক্ষা। তো এই লিটমাস পরীক্ষাটা কি করে? অ্যাসিডের উল্টাটা। তোমরা দেখবা যে অ্যালকালি বা ক্ষারগুলো এরা হচ্ছে রেড লিটমাসকে নীল করে। মানে আমি একটা যৌগ দিলাম, এই যৌগের ভিতর আমি লিটমাস পেপারটা চুবাইয়া দিলাম, তখন দেখলাম যে এখানে আমাদের লাল লিটমাস পেপার হয়ে গেল নীল। তোমাদের ডাবের একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, আমরা ছোটবেলা দেখতাম যে ডাব সাবানের অ্যাডভার্টাইজমেন্ট ছিল, ওখানে ডাব সাবানের ক্ষার কম, ওটা দেখানোর জন্য একটা লিটমাস টেস্ট পরীক্ষা করছিল। অন্যান্য সাবানের লিটমাস টেস্ট দেওয়ার সাথে সাথে ওটা নীল হয়ে যাচ্ছিল, কিন্তু ডাবে অনেকক্ষণ রেখে দিচ্ছে কিন্তু নীল হচ্ছে না। ডাব সাবানের কথা বলছি, নীল হচ্ছে না। তো এটা দিয়ে ওরা প্রমাণ করলো যে আমাদের সাবানে ক্ষার কম, আমাদের সাবানে ক্ষার কম, ওটা ওরা এটা প্রমাণ করছিল। ঠিক আছে? এই ক্ষার আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। হ্যাঁ, আমাদের শরীরের জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর? কারণ হচ্ছে আমাদের শরীরে পিএইচ মান, আমাদের শরীরে পিএইচ মান একটু অ্যাসিডিও, মানে 4 থেকে 5 এর ভিতরে, এই রেঞ্জের ভিতরে। কিন্তু আমরা যদি বেশি পরিমাণ ক্ষার ইউজ করি, তখন আমাদের শরীরে ত্বকে সমস্যা হতে পারে। ঠিক আছে? তাহলে ক্ষার কমওয়ালা সাবান একটু ভালো হয়। আচ্ছা দেখো, তো ওখানে লিটমাস টেস্ট দিয়ে পরীক্ষা করে দেখাইছিল যে আমাদের এই সাবানে ক্ষার কম আছে। হ্যাঁ, অনেক কম আছে। তো ক্ষার, ওটা থেকে আমি মনে রাখি যে লাল লিটমাস পেপারকে নীল করে। দাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। তো দাতব লবণ যেগুলো ছিল, এগুলোর সাথে যে লঘু ক্ষারের বিক্রিয়া, সেগুলো কি হবে? এখন দেখো দাতব লবণ কোনগুলো ছিল? মনে করো যে এখানে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড ছিল, এটা। তো এটার সাথে লঘু ক্ষারের একটা বিক্রিয়া হবে, লঘু ক্ষারের। তো লঘু ক্ষার কি হতে পারে? মনে করো যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। তাহলে এই জায়গাটায় ও এখান থেকে তৈরি করে দিবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড তৈরি করে দিবে। আর এখানে বরাবরের মতোই আমাদের পানি তৈরি হয়, এগুলো আমরা জানি। এবার দেখো যে নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া করবে? হ্যাঁ, এই যে দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট, এই অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে আমাদের যদি বিক্রিয়াটাতেই কিসের বিক্রিয়া হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের। এই বিক্রিয়াটা যদি এখানে করি আর কি, এই জায়গাটা নিচা হয়ে গেছে, তো এই জন্য এটা হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। নাইট্রেটের সাথে এসে যুক্ত হয়েছে, এটার সাথে যুক্ত হবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই জায়গাটা কি হবে? এই জায়গাটা আমাদের এই জিনিসটা তৈরি হয়ে যাবে। এখান থেকে আমাদের আসবে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, আর তৈরি হয়ে যাবে এই যে সোডিয়ামের সাথে এই নাইট্রেটটা যুক্ত হবে। কিভাবে হচ্ছে বুঝছো তো জিনিসটা? এই প্লাস মাইনাসের খেলা। তারপর আমি একটু দিয়ে দিই প্লাস মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এবার একটু হিসাব করে নিই। আচ্ছা দেখো, বাকি আছে কি আমাদের এখানে? সোডিয়াম আর নাইট্রেট বাকি আছে, এটা যুক্ত করে দিই এখানে, তাহলে তো হয়ে যায় সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে?
তাহলে এগুলো ক্লিয়ার হলো, ধাতব লবণের সাথে ক্ষারের বিক্রিয়া, তারপর এই অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লবণের বিক্রিয়া, কি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। এটা তো এখানে দেখালাম, এই যে এটা আমি এখানে দেখাবো, ওটা ওটা মনে করো না, হ্যাঁ। আচ্ছা, আমরা আরো কিছু পরীক্ষা দেখি এখানে। দেখো যে লঘু ক্ষারের সাথে যদি আমরা ফেরাস নাইট্রেটের সাথে বিক্রিয়া করি, যে ফেরাস নাইট্রেট, এটা দুইটা হয়, একটা ফেরিক একটা ফেরাস। ইকে সবসময় বেশি হয়, আসে কম হয়, এটা মনে রাখবা। তাহলে এটা কি হচ্ছে, ইক না আক? এটা আক। এই দেখো আস, এই আস, আস কি হয়, কম। আর ইক কি হয়, ইক হচ্ছে বেশি। ওকে, তো আয়রনের কয়টা যোজনী থাকে? আয়রনের যোজনী দুইটা থাকে, 2 আর 3। তাহলে যেটা কম, আসে কোনটা হবে, আসে হবে 2, আর ইকে হবে 3। বুঝা গেল? তাহলে দেখো আয়রনের দুইটা যোজনী থাকে, 2 আর 3। তাহলে যেটা আস সেটা হবে 2, যেটা ইক সেটা হবে 3। তাহলে এখানে আমরা পাচ্ছি যে ফেরাস, এই দেখো আস চলে আসছে। তো এই আসে কি হবে, ফেরাসের যোজনী দেখো এখানে 2 যুক্ত হয়েছে কিন্তু। তো এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি হবে? নাইট্রেট থাকলে ওটা নাইট্রেটই হবে। বিক্রিয়াটি করে দেখেন। তো ফেরাস নাইট্রেটটা আমি এখানে লিখি Fe3, এর সাথে বিক্রিয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করে দেখো, আবার সেই পজিটিভ নেগেটিভ যুক্ত করে দাও, আর কিছু করতে হবে না। আর ভাঙা কি লিখবো, বাস এবার যুক্ত করো পজিটিভ নেগেটিভ। আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, ফেরাসের সাথে হাইড্রোক্সাইড, তাহলে কি হবে, এখানে এটা তৈরি হলো, আর এটা কি তৈরি হবে, সোডিয়ামের সাথে এটা সোডিয়াম নাইট্রেট। বাস কাজ শেষ। আর এখানে দেখো ফেরিক, এখানে কি হয়েছে, আক না ইক, এখানে হচ্ছে ইক। এই ইক থেকে মনে রাখবা এই জায়গা আছে 3, দেখো এটার সাথে, ইরে বাবা কি করছি, এখানে তো 3 দেই নাই। আচ্ছা হ্যাঁ, দেখো এটা হচ্ছে ফেরিক নাইট্রেট। তো এই ফেরিক নাইট্রেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটা আমি করি এখানে। Fe3, এখানেও 3, এটার সাথে বিক্রিয়া হবে কিসে, সোডিয়াম হাইড্রোক্সাইড। কি তৈরি হচ্ছে, আবার সেই প্লাস মাইনাস যুক্ত করো। সোডিয়াম নাইট্রেট, বাস কাজ শেষ। এই জায়গায় কি আছে, এখানে আছে অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া। এটা তো অনেক নিচে চলে গেল, আমি এই জায়গাটা মুছে দিই, তারপর ওখানে করবো। আচ্ছা দেখো অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া, তো অ্যামোনিয়াম লবণ কোনটা ছিল, এই যে অ্যামোনিয়াম লবণটা ছিল এই যে NH4Cl, এটা হচ্ছে অ্যামোনিয়াম লবণ। তো এই লবণটা সাথে ক্ষারের বিক্রিয়া, তাহলে ক্ষারের একটা বিক্রিয়া দিতে হবে। ক্ষারের বিক্রিয়া কি হবে, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এখানে 3টা জিনিস তৈরি হবে, এখানে আমাদের লবণ তৈরি হবে, আর পানি তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে। আচ্ছা একটু দেখি, এখানে দেখো এই জিনিসটা কিভাবে ছিল, অ্যামোনিয়ার সাথে ক্লোরিনটা যুক্ত হয়েছিল। এটা একটু ভাঙায় লিখলে তোমাদের সুবিধা হবে। কোনটা দেবো এখানে, কাঠালি দিই। এখানে মেনলি ছিল অ্যামোনিয়া, তার সাথে যুক্ত হয়েছিল আমাদের H+টা, তার সাথে এসে যুক্ত হয়েছিল Cl-টা। এটা কিন্তু অ্যামোনিয়ার কাহিনী। তো এটার ভিতরে সাথে আমি বিক্রিয়া দিচ্ছি কার, সোডিয়াম হাইড্রোক্সাইডটা, তাই না? তাহলে এই জায়গাটা এসে আমাদের প্লাস মাইনাস কে আছে, এটা প্লাস এটা মাইনাস, এখানে প্লাস মাইনাস কি আছে, এটা প্লাস এটা মাইনাস, এবং প্লাসের সাথে মাইনাস যুক্ত করে দাও, কি কি তৈরি হচ্ছে দেখো।
সোডিয়াম ক্লোরাইড প্লাস এখানে পানি তৈরি হচ্ছে দুইটার সাথে, এটা মিলে H2O। আর এই যে বেচারা, এটা তো আর কারোর সাথে কিছু হচ্ছে না, ওর মতোই থাকো, NH3। ক্লিয়ার? এই বিক্রিয়াটা কিন্তু এখানে, হ্যাঁ, এটা না। তো অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া করে আমরা দেখলাম যে অ্যামোনিয়া তৈরি হলো, তারপর লবণ তৈরি হলো এবং পানি তৈরি হলো। তো এগুলো ছিল লঘু ক্ষারের সাথে ধর্ম টর্ম। আচ্ছা, তো এ পর্যন্ত ছিল আজকের ক্ষার, অ্যাসিড ক্ষার যে বিক্রিয়াগুলো ছিল, অ্যাসিড ক্ষারের ধর্ম এবং এদের বিক্রিয়াসমূহ পার্ট 2 এ। এবং পার্ট 3 তে আমরা দেখব যে পিএস মান কিভাবে নির্ণয় করা হয়, তারপর হচ্ছে যেই ক্ষারকগুলো রয়েছে, যে ক্ষরতাগুলো রয়েছে, পানির ক্ষরতা এবং পানির বিশুদ্ধকরণ, যেটা পানি কিভাবে বিশুদ্ধ করা যায় এগুলো, এবং যে কোন পিএস মান কার জন্য সুইটেবল, কৃষিক্ষেত্রে কোনটার জন্য সুইটেবল, এবং আমরা যে বোর্ড কোশ্চেন আছে ওইটা নিয়ে আলোচনা করব পার্ট 3 তে। তো পার্ট 3 তে তোমাদের সবাইকে আমন্ত্রণ।